আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিও নিয়ে এসেছি ঢাকা টু সিলেট। তো প্রথমেই আমরা একটা বাস ভাড়া রিজার্ভ করেছিলাম। আমরা যে প্রোগ্রামে গিয়েছিলাম সেটা হচ্ছে গিয়া SKF ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সৌজন্যে এবং স্বপ্নশিরি স্পন্সরের মাধ্যমে, তারা চাইলে স্বপ্নশিরির মাধ্যমে যোগাযোগ করে ট্রাভেলগুলো ভালো ব্যবহার করতে পারেন। ট্রাভেলগুলোতে আপনি ভালোই সুবিধা পাবেন। তাদের যে প্যাকেজগুলো আছে এগুলো খুবই ভালো এবং মানসম্মত। যাই হোক, আমরা রাত্রে 11টার দিকে রওনা দিয়েছিলাম। সেখান থেকে সিলেট শহর পৌঁছাতে প্রায় ভোর হয়ে গেছিল। ভোর হওয়ার পরে আমরা একটা হোটেলে নামি। আমাদের ট্যুরটা ছিল একদিনের। ট্যুরে আমরা হোটেল ভাড়া করে নিই, তবে আমাদের খাবারের স্পটগুলো ভাড়া করা ছিল, যেখানে বলা ছিল আমরা এসে খাবার খাবো। তো প্রথমে আমরা ভোরবেলা নামার পরে হোটেলে সকালে নাস্তা করি। তারপর সেখান থেকে আমরা সিলেট চা বাগানের উদ্দেশ্যে রওনা দিই। সিলেট চা বাগানে নামার পরে আমরা সিলেট চা বাগানে একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। এই হচ্ছে সিলেট চা বাগান, দেখতে খুবই সুন্দর এবং কি বলবো, ভাষা নেই আমার। দেখুন আপনারা, সিলেট বাগানটা বিশাল বড় এবং পাহাড়ের মতো উঁচু নিচু যে রাস্তাগুলো। আমরা তো অনেক সকালে গেছিলাম, তো সেখানে শিশির পরে ভিজা ছিল। তো আমরা যাতায়াতের পথে আমাদের যে জামা কাপড় ছিল এগুলো শিশিরের পানিতে ভিজে যাচ্ছিল। তারপরেও আনন্দ কি আটকে রাখতে পারে। তারপরেও আমরা এই রাস্তা দিয়ে গাছের ভিতরে দিয়ে উপরে উঠি। এই যে দেখুন, সবাই ভিডিও করছে, ছবি তুলছে। তবে চেয়েছিলাম সিলেটে চা বাগান থেকে কিছু পাতা নিয়ে আসবো, কিন্তু পারলাম না, কারণ তার আগেই এখানে যে চা গাছের পাতাগুলো চার জন্য থাকে সেগুলো আগেই কেটে ফেলা হয়েছে, যার কারণে এটা আর হয়নি। যাই হোক, দেখুন আপনারা, আমি সিলেট চা বাগানটা পুরোটা ঘুরে দেখছি, তো আপনারাও দেখতে থাকুন। এই চা বাগানের কোলেতে জংলা ফুলের বন রে, অচিন ফুলের বন। সেই ফুলের বনে দিলাম তোকে আমার কাঞ্চা মন রে, আমার সরল মন। চা বাগানের কোলেতে জংলা ফুলের বন রে, অচিন ফুলের বন। সেই ফুলের বনে দিলাম তোকে আমার কাঞ্চা মন রে, আমার সরল মন। চা বাগান দেখা শেষে আমরা বাসে উঠি। চা বাগানে প্রায় 30-40 মিনিটের মতো ছিলাম। তারপরে আমরা বাসে উঠে দেখুন, বাস দিয়ে যাচ্ছি আর পাশে বিশাল বিশাল পাহাড়ের সাইড দিয়ে আপনার চা বাগানগুলো, দুই সাইডেই চা বাগানে ভরা। সিলেট শহরটা এমনিও অনেক সুন্দর দেখতে। তো চা বাগান থেকে আমরা বাসে উঠে রওনা দেই রাতারগুল শ্যাম ফরেস্টের দিকে। রাতারগুল শ্যাম ফরেস্টটা মূলত সুন্দরবনের মতোই, পানির মাঝখান দিয়ে দুই সাইডে গাছগাছালি, বানর আছে, অনেক ধরনের পশু পাখি আছে।
রাতারগুলে ফরেস্টে ঢোকার জন্য আমরা নৌকায় উঠি। নৌকায় ওঠার পরে নৌকা দিয়ে আমরা জঙ্গলের ভিতরে যেতে থাকি। এখানে অবশ্য আশেপাশে যা দেখছেন এগুলা বর্ষাকালে এগুলো সব পানির নিচে থাকে, কিন্তু এখন শীতকাল দেখে এখন সব পানি শুকিয়ে গেছে, যার কারণে এখন পানি শুকানোর কারণে আপনার পানি অনেক কম, আশেপাশে মাটি এবং ওগুলা দেখা যাচ্ছে। যাই হোক, এটাও দেখতে অনেকটা সুন্দর। দেখুন শ্যাম ফরেস্টে আমরা আস্তে আস্তে রাতারগুল শ্যাম ফরেস্টের ভিতরে যাচ্ছি। তো এখন আমরা এই যে রাতারগুল শ্যাম ফরেস্টের ভিতরে ঢুকছি। এখানে অনেক পর্যটক আসে প্রতিনিয়ত। তো প্রত্যেক নৌকাতে প্রায় 6 জনের মতো করে ছিল। তো আমরা আস্তে আস্তে ফরেস্টের ভিতর যাচ্ছি, ঠিক তখনই একটা নৌকা একেবারে আমাদের সাইড ভেসে যাচ্ছিল এবং তার সাথে আমাদের একটু ধাক্কাও লাগে। হ্যাঁ, এরপরে আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে আগাতে থাকি। এই জায়গাটা আরো অনেক সুন্দর দেখতে। তো নৌকার মাঝি ভাই বলছিল যে এইখানে বর্ষার সময় এতই পানি থাকে যে এখানে কিছু সাইনবোর্ড আছে যে এইখানে যাওয়া নিষেধ বা ভিতরে যাওয়া যাবে না, এরকম কিছু সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ডগুলো 6 মাসই পানির নিচে থাকে। কিন্তু আমরা যখন গেছি শীতের সময়, তখন আসলে সাইনবোর্ডগুলো একেবারে সাইনবোর্ডের নিচে যে মাটি আছে সে মাটি দেখা যাচ্ছিল। তার মানে পানি কি পরিমাণ শুকিয়ে গেছে তা দেখলেই বোঝা যায়। তো পানি শুকানোর কারণে আমাদের একটু লাভও হয়েছে যে আমরা
ভিতরের যে ফরেস্টটা একটু নেমে দেখতেও পেরেছি। পানি থাকলে তো শুধু নৌকায় করে যাতায়াত করে দেখতে হতো, কিন্তু আমরা পানি কম থাকার কারণে আমরা ভিতরে যে নেমেছি, নামার পরে কিছু ছবিও তুললাম, তুলে একটু ঘোরাফেরা করে তারপরে আবার নৌকায় ব্যাক করলাম। তো ফরেস্ট থেকে বের হওয়ার পরে আমরা নৌকায় করে আবার ব্যাক করলাম। ঘোরা শেষ করে এক জায়গায় একটু এসে রেস্টের জন্য একটু বসলাম। সেখান থেকেও আপনার ফরেস্টের যে জায়গাটা, ওইটার ভিউটা অনেক সুন্দর লাগছিল। তো সেখানে এসে একটু হাঁটাহাঁটি করে একটু দেখলাম যে জায়গাটা কীরকম, একটু ভিডিও করলাম। তারপরে আমরা এরপরে রওনা দেই, বাসে উঠি। বাসে উঠে রওনা দিই সাদা পাথরের দিকে, যেটা সিলেটের আসল আমাদের আকর্ষণীয় জায়গা সাদা পাথর। তারপরে আমরা সবাই মিলে বাসে করে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিই। সাদা পাথরের উদ্দেশ্যে যে রওনা দেই, সেখানে বাসে যেতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে। আপনার রাতারগুল ফরেস্ট থেকে আপনার সাদা পাথর যেতেও প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে। তো আমরা সবাই উঠে যাচ্ছিলাম। তবে একটা বিষয় হচ্ছে কি, আপনার সাদা পাথরের ভিতরে যে রাস্তাটা, সেটা হচ্ছে অনেকটাই চিকন। সেখানে সিঙ্গেল গাড়ি ছাড়া অন্য গাড়ি চলা খুবই মুশকিল। তো আমরা সাবধানে দেখে শুনে গাড়ি চালক আমাদের সাদা পাথরের যে স্পটটা সেখানে নিয়ে যায়। স্পটটা দেখতে ঠিক এরকম, যে এখানে নদী পার হয়ে অনেক দূরে একটা মসজিদের মতো, ওই দিকে যেতে হয় নৌকায় করে। ঠিক ওই দিকে গেলে তখন আপনার সাদা পাথরের যে মূল ভূমিটা সেটা দেখা যায় এখান থেকে। তাও আমরা একটু দেখছিলাম। আমরা এই স্পটে আসার পরে এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারি যে আপনার এখানে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডারটা খুবই কাছাকাছি। এক সাইড দিয়ে আপনার ইন্ডিয়ার যে মালবাহী গাড়িগুলো, ওগুলা পাথর নিয়ে ঢুকছে এবং আনলোড করে আবার চলে যাচ্ছে। এটা একটা ভালোই দেখার জিনিস ছিল যে বর্ডারের এই সাইড আর ওই সাইড প্রায় একদম কাছাকাছি ছিলাম আমরা। যাই হোক, এরপরে আমরা এখানে নেমে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে সাদা পাথরের উদ্দেশ্যে নৌকায় করে আবার যাত্রা দিই। সাদা পাথরের এখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে একটা ট্রলার নিতে হয়। ট্রলার বলতে যে ছোট নৌকাগুলো, সেখানে প্রায় 6 জনের মতো একটা গ্রুপ করে নিতে হয়, এছাড়া যাওয়া যায় না। তো 6 জনের মতো একটা গ্রুপ করে আমরা রওনা দিই। ওইখানকার যে পানিগুলো, সেগুলো আসলে অতটাও ক্লিয়ার না, কারণ পানি এখন সময় তো পানি অনেক শুকিয়ে গেছে, যার কারণে পানি অত স্বচ্ছ লাগছিল না। তবে সামনের দিকে যত আগাচ্ছিলাম পানিটা অনেকটা ক্লিয়ার লাগছিল আমার থেকে। যাই হোক, এরপরে সামনের দিকে আগায় গেলাম। আগায় যাওয়ার পরে আমরা মূল যে পটভূমি, মানে সাদা পাথরের যে ভূমি, বালুগুলা পার হওয়ার পরে আমরা তা খুঁজে পাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বালু উঠানো, আসলে এটা শীতের কারণে মাটি পানি এত পরিমাণ শুকিয়ে গেছে যে আপনার এখানে হেঁটেও পার হওয়া যায়, যার কারণে এখানে যে বালুগুলো আছে এগুলো উঠে সাইডে করা হয়েছে, যাতে পানির স্রোতটা ঠিক থাকে, নৌকা চলাচল করতে পারে এবং পর্যটকরা আপনার কাঙ্ক্ষিত স্থানে যেতে পারে। তো আমরা নৌকা থেকে নামার পরে যেখানে নামলাম সেখানে এরকম একটা বাজার আছে। বাজারে আপনার ডাব, নারিকেল,
তারপরে বিভিন্ন আচার, তারপর টি শার্ট, মণিপুরি জামা কাপড়, এগুলা সেল করছে। বিভিন্ন ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে তার দোকানে ছিল, তবে দামও তেমন একটা বেশি ছিল না, লাগা মানে কমই ছিল। তারপরে আমরা এখানে দেখতে পারি এই যে তারপর আমরা এখানে দেখতে পারি ঘোড়ার গাড়ি করে, মানে ঘোড়ায় চড়ে অনেকে পর্যটক আর সাদা পাথরের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি হেঁটে যাচ্ছিলাম আর আশেপাশে ভিউটা দেখছিলাম। আসলে এই জায়গাটা সবসময় পানির নিচে থাকে, কিন্তু পানি শুকানোর কারণে এই জায়গাটাও এখন শুকনা। যাই হোক, আমরা হেঁটে এবার সামনের দিকে আগাচ্ছি। সামনের দিকে এগোতে আমার চোখে হঠাৎ করে পাথরের যেই ইটা সেটা চোখে পড়ে। সেই পাথর, মানে সাদা পাথরের যেই প্রচলন সিলেটে, সেই পাথর। এবং অবশেষে আমরা সেই সাদা পাথরের ঝর্ণার কাছে চলে এসেছি। এখানে শুধু পাথর আর পাথর ছাড়া এখানে কিছুই নেই। একদম স্বচ্ছ পানিতে আপনি একদম পাথরও দেখতে পাচ্ছেন। দেখেন, সাদা পাথর, কালো পাথর, প্রায় সব, মানে পানির নিচে যা আছে সবই দেখা যাচ্ছে। এবং জিনিসটা দেখতেও অনেক সুন্দর লাগছে। শীতের মৌসুম চলছে, কিন্তু তারপরও মানুষ এত আনন্দ, এত উন্মাদন হয় যে শীতের মধ্যে ঠান্ডা পানির ভিতরে নেমে তারা গোসল করছে, হাত মুখ ধুচ্ছে, বসে আছে, ছবি তুলছে। মানে ভাষায় বোঝানো যাবে না এখানে কি পরিমাণ আনন্দ। তো তারপরে আমরা আসলাম একটু উপরের দিকে যে পাথরগুলা, এগুলো দেখতে খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু পাথর সংগ্রহ করে রেখেছি। যাই হোক, চারিদিকে শুধু পাথর আর পাথর এবং সাদা পাথর। রাতের খাবার দাবার শেষ করে এবার আমরা ব্যাক করব আমাদের ঢাকার উদ্দেশ্যে, আমাদের সেই চিরচেনা শহরের উদ্দেশ্যে। এবং বাসে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের চিরচেনা সেই গন্তব্য, সেই জায়গা যেখানে আমরা প্রতিনিয়ত শহরে ব্যস্ততার ভিতরে থাকি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।